আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মুজিববাদের কবর খুঁড়ে ফেলবো আমরা বাংলাদেশে। হোমা এসব কথা বলতে বলতে নিজেরাই যে নাপা হয়ে গেল সেটা তারা হয়তো বুঝতেও পারছে না। নাপা মানে নাগরিক পার্টি, আবার নাই পার্টিও হয়। আসুন দেখি নাপা মানে আসলে কি, নাগরিক পার্টি নাকি নাই পার্টি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একের পর এক কিংস পার্টি জন্ম দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত অপমানজনকভাবে হারিয়ে গেছে একমাত্র বিএনপি ছাড়া। বিএনপি এখনো টিকে আছে কারণ সকল আওয়ামী বিরোধী শক্তি গিয়ে বিএনপির কোলে উঠেছিল। এখন আবার যখন এই আওয়ামী বিরোধী শক্তির নানা ঘর শক্তিশালী হয়ে উঠেছে, নানা কক্ষ শক্তিশালী হয়ে উঠেছে, তখন বিএনপির মতো কিংস পার্টিও ডুবতে বসেছে। এর সর্বশেষ উদাহরণ দিই, জাতীয় নাগরিক পার্টি বা নাপা। নামের সঙ্গে রয়েছে এ ধরনের এই পার্টির একটি প্রতীকী মিল। বাংলাদেশের মানুষ যেমন সস্তা প্যারাসিটামল ট্যাবলেট নাপাকে সর্বরোগের মহৌষধ মনে করে, তেমনি নাপা দলটিকেও মনে করা হয়েছিল রাজনৈতিক সব সমস্যার সমাধান তারা দিতে পারবে। কিন্তু বাস্তবতা হলো 1 বছরও তারা টিকে থাকতে পারলো না, বরং 6 মাসের মধ্যেই তারা একেবারে বিলুপ্তির পথে হাঁটছে। আজ তারা গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার জন্য ছুটছে। প্রশ্ন উঠছে, এত দ্রুত পতনের পেছনে কারণ কি? আর এই অপমৃত্যু আমাদের রাজনীতিকে কি শিক্ষা দিল বলেন তো? নাপার জন্ম হয়েছিল নানা ধরনের বিতর্ক দিয়ে। একটি অনির্বাচিত এবং অবৈধ সরকারের ছত্রছায়ায় যখন রাষ্ট্র চলছিল, তখন হঠাৎ করে এই দলটির আত্মপ্রকাশ করলো, কি হুড়ুম ধারুম করে এবং কি পরিমাণ অর্থ এবং আতশবাজির মধ্য দিয়ে। বলা হলো এটি হবে ভবিষ্যতের প্রধান রাজনৈতিক শক্তি। মিডিয়ায় প্রচার করা হলো নাহিদ ইসলাম দেশের আগামী প্রধানমন্ত্রী। আর নাসির উদ্দিন পাটোয়ারি ঘোষণা দিলেন 300 আসনে তারা নির্বাচন প্রার্থী দেবে এবং 300 আসনে বিজয়ী হয়ে নাকি তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে। শুরু থেকেই তাদের আকাশচুম্বী দাবি, অথচ পায়ের নিচে মাটি নেই। ইন্টেরিম সরকার নানাভাবে তাদের প্রশ্রয় দিলেও আসল জায়গায় অর্থাৎ জনগণের মনে নাপা কোনো স্থানই করে নিতে পারেনি। রাজনীতিতে জনগণের সাড়া হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। নাপার ভাগ্যে সেটি কখনোই জোটেনি। জুলাই মাসের পদযাত্রা ছিল তাদের প্রথম বড় পরীক্ষা। তারা ভেবেছিল সারা দেশ কাঁপিয়ে দিতে পারবে, কিন্তু দেখা গেল মিছিল ফাঁকা, মানুষের ভিড় নেই, কেবল ক্যামেরার জন্য বানানো দৃশ্য। এরপর তারা ঘোষণা দিল মুজিববাদের কবর খুঁড়বে এবং গোপালগঞ্জে পদযাত্রা করবে। সেই স্লোগান শুনে বোঝা যাচ্ছিল যে তারা রাজনীতি করতে আসেনি, বরং উস্কানি, বিদ্বেষ আর সংঘাত তৈরি করা তাদের মূল লক্ষ্য ছিল। যেভাবে তারা ক্ষমতায় এসেছে, তারা হত্যা করে, মানুষ হত্যা করে, শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে, শেখ হাসিনাকে রাষ্ট্র থেকে বিতাড়িত করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে গণভবনে ঢুকে যে তাণ্ডব তারা চালিয়েছিল, এরপরে মানুষ তাদেরকে কি করে বিশ্বাস করবে বলেন? এবং এই সংঘাত তারা তৈরি করতে চেয়েছিল এবং সংঘাত হয়েছে, বাংলাদেশে সংঘাত চলছে। গোপালগঞ্জে তারা তীব্র জনরোষের সম্মুখীন হয়, সাধারণ মানুষই তাদের প্রতিরোধ করে, এমনকি শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনীর যুদ্ধযানে চেপে লুকিয়ে তাদেরকে ফেরত আসতে হয়। সেই দিনই মূলত তাদের রাজনৈতিক কবর রচিত হয়ে যায়। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি না। মাঠে নেই কর্মী, জনসভায় নেই ভিড়, মানুষের ঘরে নেই আলোচনা, শুধু টেলিভিশনের পর্দা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে কোনো দল বাঁচে না। তারা চেষ্টা করেছিল প্রশাসনের জোরে প্রভাব বিস্তার করতে, চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি এবং মব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাদের ধন সম্পদ দখল করা থেকে শুরু করে সারা বাংলাদেশে একটা মবের রাজত্ব কায়েম করে তারা ভেবেছিল তারা বোধহয় বাংলাদেশের দখল পেয়ে গেছে। জনগণের চোখকে ফাঁকি দেওয়া যায় না। যেসব নেতাকে সামনে আনা হলো তারা অনেকেই বিতর্কিত শুধু নয়, তাদের আচরণের মধ্যে গুন্ডামি আছে। হাসনাত কিংবা সার্জিসের মতো নেতাদের কর্মকাণ্ড মানুষকে আতঙ্কিত করেছে। হাসনাতের কথাবার্তা দেখেছেন, ওর কথাবার্তার ধরন দেখেছেন, ওর চোখ মনে হয় বেরিয়ে আসে। এইরকম নেতার কথা শুনে তাকে মানুষ ভালোবাসবে? বাংলাদেশে এরকম নেতা আমরা দেখেছি তো। তারা টিকে ছিল? তারা টিকে নেই। যাদের কথাবার্তা আর আচরণ সন্ত্রাসীদের মতো মনে হয়, তারা কখনোই জনতার আস্থা পায় না। ফলাফল হলো নাপার ভাবমূর্তি শুরু থেকে ভয়ঙ্কর অপশক্তি হিসাবে প্রমাণিত হলো। রাজনীতি আসলে এক ধরনের আস্থার খেলা। মানুষ রাজনীতিকে বিশ্বাস করে কারণ সে মনে করে এই নেতা তার পাশে থাকবে, তার নিরাপত্তা দিবে, তার ভবিষ্যৎ নিয়ে ভাববে। কিন্তু নাপার ক্ষেত্রে হলো উল্টোটা। তারা ভীতি ছড়িয়েছে, নিজেদের অবৈধ ক্ষমতা জাহির করেছে,
বাংলাদেশকে তারা যেন একটা ফুটবল মনে করেছে, যাকে ইচ্ছে মতো লাথি মারা যায়। অথচ মানুষ ফুটবল নয়, মানুষ, তারা মানুষ। তাদের অপমান করলে, ভয় দেখালে জনগণ একদিন না একদিন প্রতিশোধ নেয়। নাপার বিরুদ্ধে সেই প্রতিশোধই দেখা গেল। নীরব প্রতিশোধ ছিল প্রথমে, তারপরে সমর্থন প্রত্যাহার। এখন তারা বুঝতে পারছে যে এভাবে তো চলবে না। এখন নাপা মরিয়া হয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হতে চাইছে। তারা জানে একা তারা টিকতে পারবে না। কিন্তু গণ অধিকার পরিষদ আসলে একটি নড়বড়ে দল। মানে কত বড় তার ক্ষমতা বলেন? নুরুল হক নূরের নেতৃত্বে তারা কিছুটা সংগঠিত কাঠামো তৈরি করতে পেরেছে, কিন্তু কিছু উপজেলায় তাদের অফিস আছে, নির্বাচন কমিশনের নিবন্ধন আছে। সেটাই নাপার কাছে এখন খড়কুটো। তারা এই খড়কুটোকে ধরে বাঁচতে চাইছে। তারা ভাবছে এই কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে অন্তত বেঁচে থাকা যাবে। মানে হাসনাত, সার্জিস, নাহিদ, আক্তার, নাসির পাটোয়ারি, তাসনিম যারা, এদের আস্ফালন, এরা ভয়ঙ্কর ভাবে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে, স্বাধীনতাকে যেভাবে পদদলিত করেছে, যেভাবে তারা বাংলাদেশকে মনে করেছে যে রক্তগঙ্গা বইয়ে দেবে, এরপর আজকে তাদেরকে এই সেই নুরুল হক নূরের কাছে যে আশ্রয় নিতে হচ্ছে। কারণ মানুষ বুঝে গেছে যে এদের সঙ্গে হবে না, এদের দিয়ে হবেও না। কারণ যারা ক্ষমতা দখল করেছে, রক্ত মানুষকে হত্যা করে, স্নাইপার দিয়ে মানুষ হত্যা করে, যাদেরকে ট্রেন করা হয়েছে, যাদেরকে আসলে গত কয়েক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই মানুষ হত্যা করে ক্ষমতা দখলের, তাদের কাছে ক্ষমতা নিরাপদ, বাংলাদেশ নিরাপদ। প্রশ্ন হলো, দুটি শূন্যকে যোগ করলে কি ফলাফল শূন্য ছাড়া আর কিছু হয়? নাপা একটা শূন্য, নুরুল হক নুরুর দল একটি শূন্য, মানে গণ অধিকার পরিষদ একটি শূন্য। নাপা, গণ অধিকার পরিষদ, দুই শূন্য মিলে কিন্তু শূন্যের বেশি কিছু হয় না, বা দুইটা শূন্য হয়। বাস্তবতা হলো একীভূত হলেও মানুষের কাছে কোনো ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না, আপনারাও মনে করবেন না। কিছুদিন পরে আমার কথা সত্য হবে, আপনারা জানেন। এই ঘটনার ভেতর দিয়ে আরো একটি সত্য পরিষ্কার হলো, প্রশাসনের জোরে, সরকারের প্রশ্রয় কিংবা টাকার প্রভাবে কোনো রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখা যায় না। ইতিহাসে দেখা গেছে এমন সব দল এক সময় টিকে থাকতে পারে না। ওই যে বললাম বিএনপির কথা, 50 বছর তো হয় নাই এখনো পর্যন্ত, তার আগেই মৃত্যুপথযাত্রী দলটি। মানুষ চিরকালই নিজেদের শক্তি দিয়ে, ভোট দিয়ে, রাস্তায় নেমে এসব দলের পরিসমাপ্তি ঘটায়। নাপার অপমৃত্যু সেই ধারাবাহিকতার সর্বশেষ দৃষ্টান্ত। তাদের জন্ম হয়েছিল 5 তারকা হোটেলের ঝলমলে আয়োজনের মধ্য দিয়ে। সেই আয়োজনের আড়ালে তারা বোঝাতে চেয়েছিল এটাই হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক মহৌষধ। নাপা কিন্তু মাত্র 6 মাসের মাথায় বিলীন হয়ে যাওয়ার পথে তারা। আজ তারা নিজেরাই স্বীকার করছে না যে দলটি শেষ, কিন্তু অন্যের সঙ্গে একীভূত হয়ে কার্যত তারা নিজেদের বিলুপ্তি ঘোষণা করছে। আসলে মুখে স্বীকার করছে না যে তারা আসলে শেষ হয়ে গেছে, তারাও এখনো আস্ফালন করে যাচ্ছে। আপনি মনে করে দেখুন যে সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে তারা কিভাবে কত ছোট করেছে, কত ভাবে আঘাত করেছে। তার একটা পুরস্কার আছে না? পুরস্কার পাবেন, আরো পুরস্কার পাওয়া যাবে। নাপার মৃত্যু তাই কেবল একটি দলের পতন নয়, বরং একটি শিক্ষা। শিক্ষা হলো জনগণ উপেক্ষা করে, অবৈধভাবে জন্ম নিয়ে, সন্ত্রাসী নেতাদের দিয়ে রাজনীতি চালানো যায় না। মানুষ হয়তো প্রথমে চুপ থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা প্রত্যাখ্যান করে। যে দলকে মানুষ প্রত্যাখ্যান করে তার কোনো অস্তিত্ব থাকে না। মুজিববাদের কবর খুঁড়তে গিয়ে নাপা শেষ পর্যন্ত নিজের কবরই খুঁড়ে ফেলেছে। তারা ভেবেছিল ঘৃণা ছড়িয়ে, বিদ্বেষ উস্কে, মানুষকে উস্কে দিয়ে তারা জনপ্রিয়তা অর্জন করবে, কিন্তু ঘটলো উল্টোটা। জনগণ তাদের বিপরীতে দাঁড়িয়ে গেল। ফলে তারা যে কবর বানাতে চেয়েছিল সেই কবরেই নিজেদের দাফন হলো। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যারা মনে করেছেন এসব জোর খাটিয়ে, বড় বড় চোখ করে ভয় দেখিয়ে ক্ষমতার টিকে থাকা যায়, রাজনৈতিক দল করা যায়, নাপার পরিণতি তাদের চোখ খুলে দেওয়ার মতো একটা ঘটনা। রাজনীতি করতে হলে জনগণের আস্থা দরকার, নৈতিক বৈধতা দরকার, সেবা করার আন্তরিকতা দরকার। এগুলো ছাড়া কোনো দল টিকতে পারে না। মানে ক্ষমতা তখনও পায়নি, দলও তখন গঠন করেনি। তারা তখন কি করেছিল? বন্যার টাকা, শয়ে শয়ে মানুষ, কোটি কোটি মানুষ টাকা দিয়েছে, আর কোটি কোটি টাকা হয়েছে বন্যার তহবিলে। সেই টাকা তারা মেরে দিয়েছে, সেই টাকা তারা জনগণের কাছে পৌঁছায়নি। জনগণ তাদের বিশ্বাস করবে? নাপার অপমৃত্যু প্রমাণ করছে যে এই দেশে প্রকৃত শক্তি জনগণের হাতে এখনো আছে। জনগণ চাইলে কাউকে শীর্ষে তুলতে পারে, আবার চাইলে তাকে মাটিতে নেমে 10 হাত মাটির নিচে ঢুকিয়ে দিতে পারে। অবৈধ জন্ম, ভীতিকর নেতৃত্ব আর অবিশ্বাস্য সব দাবি, সব মিলিয়ে নাপা ছিল একটি কৃত্রিম প্রকল্প। সেই প্রকল্প ধসে পড়েছে, আর এই ধ্বংসস্তূপ আমাদের চোখে সত্যি করে দেখিয়ে দিচ্ছে যে রাজনীতির শেষ বিচারক হলো জনগণ। মুজিববাদের কবর খুঁড়তে চেয়েছিল নাপা, নিজের কবর নিজে খুঁড়েছে, সেই কবরে তারা এখন ঢুকছে। আর এই কবরের উপর লেখা থাকছে বাংলাদেশের রাজনীতির এক অনিবার্য সত্য: অবৈধ রাজনীতি টেকে না, সন্ত্রাসের রাজনীতি টেকে না,
মানুষ খুন করে ক্ষমতায় আসলেও সেই ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। মানুষের আস্থা ছাড়া কোনো দল টিকে না। নাপার মৃত্যু সেই সত্যকে আবার প্রমাণ করেছে। আজকে আমি ওদের এপিটাফ লিখলাম। এপিটাফ বুঝেন তো, কবরের উপরে স্মৃতিফলক। ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থার যে ধস, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমরা একটা বড় আশঙ্কার মধ্যে পড়তে যাচ্ছি। সবকিছু স্বাভাবিকভাবে চলছে না। সবকিছু বলতে ভুল হবে, আসলে কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না। গত আগস্ট মাসে, 2024 সনের আগস্ট মাসে 5 তারিখে শেখ হাসিনার পতনের পর যা কিছুই বাংলাদেশে ঘটছে, প্রায় সবকিছুই ছিল, যদি বলেন মিরাকেল। কেউ মনে করতে পারেন যে এটা অলৌকিক, কেউ এটাকে মনে করতে পারেন ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী হয়েছে, অথবা আপনারা মনে করতে পারেন যে আসলে কোনো কিছুই হয়নি, একটির সঙ্গে অপরটির জোড়া লাগানোর চেষ্টা করতে গিয়ে হাতের সঙ্গে পায়ের জোড়া লাগানো হয়ে গেছে, পায়ের সঙ্গে মাথার জোড়া লাগানো হয়ে গেছে। মানে বিষয়টি হলো যে, ধরুন আপনার কাছে একটা মূর্তি আছে, মানব মূর্তি বা একটি প্রাণীর মূর্তি, কোনো কারণে ভেঙে গেছে। আপনাকে বলা হলো যে এটা জোড়া দেন, কিন্তু আপনার সেই যে বিষয়টি জোড়া দেবেন সে ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। প্রাণীটি দেখতে কেমন, এর মাথা কোথায় থাকে, পা কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আপনাকে জোড়া দিতে যখন বলা হলো এবং আপনি জোড়া দিতে বাধ্য পরিবেশ পরিস্থিতির কারণে, তো কি হলো, হাতের একদিকে হাত আর একদিকে আপনি একটা পা লাগিয়ে দিলেন, ধরুন মানুষের আকৃতি। আবার এক পায়ের যে অংশটিতে পা ভেঙে গেছে সেই পায়ের সাথে হাত লাগিয়ে দিলেন। তারপর নিতম্ব আপনি পেটের নিচে লাগিয়ে দিলেন, আর লজ্জাস্থান যেটি আছে সেটি পেছন দিকে দিয়ে দিলেন। মাথাটা উল্টে দিলেন, ঠোঁট দুটো নাকের কাছে এনে দিলেন, নাকটা কানের কাছে নিয়ে দিলেন, কানটা কপালের উপর দিয়ে দিলেন। কেমন লাগবে বলেন তো? অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা জোড়াতালির যে মূর্তি, এটি আপনি তৈরি করবেন। যাদের অভিজ্ঞতা আছে তারা এটি দেখে হাসতে হাসতে মরে যাবে। আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থাতে গত 17 মাসে এমন আশ্চর্য কিছু ঘটেছে যে ঘটনার সঙ্গে আপনি কোনো কিছুর মিল পাবেন না। সেই দিক থেকে যা হবার তাই হচ্ছে। প্রায় সব ক্ষেত্রেই পাহাড় সমান ব্যর্থতা। একটি অনিশ্চয়তা দূর করার সঙ্গে সঙ্গে 10টা অনিশ্চয়তা চলে আসছে। রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা, প্রোটোকলে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে আমাদের দেশে এই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সেই বাংলা একাডেমির বা 21-এর যে বইমেলা, সেটা হচ্ছে না। আবার দেখতে পেলাম যে 21শে ফেব্রুয়ারির বন্ধ নাকি কি হচ্ছে না না হচ্ছে। এরপর যেখানে 18 কোটি মানুষের দেশে প্রায় 1010-এরও বেশি, আরো বেশি, প্রায় 10,000-এর মতো জনপ্রতিনিধি থাকেন। একটা ইউনিয়নে 9 জন মেম্বার থাকেন, একজন চেয়ারম্যান থাকেন। আনুমানিক ধরুন প্রায় 7,000 সেই ইউনিয়ন পরিষদ রয়েছে। তো 7,000 ইউনিয়ন পরিষদে যদি আপনি 10 জন লোক ধরেন, তাহলে এখানে জনপ্রতিনিধির সংখ্যা আছে প্রান্তিক পর্যায়ে, স্থানীয় পর্যায়ে 70,000 মেম্বার, চেয়ারম্যান মিলিয়ে 70,000। গত 15 মাস ধরে এই যে 70,000 মানুষের সঙ্গে যে রাষ্ট্রের যোগাযোগ আর রাষ্ট্রের সকল কর্মকাণ্ড যেভাবে সাধারণ মানুষের কাছে চলে যায় এই 70,000 লোকের মাধ্যমে, সেটি এখন
ক্রান্তিকালের মধ্যে আছে, কিভাবে আছে উই ডোন্ট নো। এরপর আসুন পৌরসভা। কতগুলো পৌরসভা রয়েছে আমি একজ্যাক্টলি বলতে পারবো না। তো সেক্ষেত্রে সিটি কর্পোরেশন, তারপরে পৌরসভাতে কাউন্সিলর এবং মেয়র, এই পদগুলো এখন প্রশাসক দিয়ে চালানো হচ্ছে। উপজেলা পর্যায়ে যে পৌরসভাগুলো রয়েছে এগুলো টিওনো সাহেব চালাচ্ছেন। আবার ইউনিয়নগুলোতে সচিব আছেন কিন্তু চেয়ারম্যান নেই। এভাবে চলছে। উপজেলা চেয়ারম্যান নেই, মহিলা ভাইস চেয়ারম্যান নেই, চেয়ারম্যান নেই, তারপর অন্য যে ভাইস চেয়ারম্যান আছে তাও নেই। সংসদ সদস্য তো নেই, বললি নেই, সংসদ কার্যকর নয়। তাহলে জাতীয় সংসদ 300 জন, তার সঙ্গে উপজেলা চেয়ারম্যান যদি 500 উপজেলা থাকে, পরিষদ থাকে, তো সেখানে 3 জন করে হলে 3 5 1500 জন। যদি পৌরসভা ধরেন, কাউন্সিলর মিলিয়ে এখানে প্রায় 1003 লোক, কম করে 1003 লোক আছে, আর 70,000 লোক হলো ইউনিয়ন পর্যায়ে। এই মানুষগুলো একটি সরকারের যে হৃদস্পন্দন, রক্ত সঞ্চালন, এই কাজগুলো করে থাকে। সেই কাজগুলো গত 17 মাস ধরে কার্যত বন্ধ আছে। এরপরে মন্ত্রণালয়ে আমাদের চালানোর জন্য প্রায় 60 থেকে 65 জন রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন এবং রাজনৈতিকভাবে মনোনীত মন্ত্রী রয়েছে। এই মন্ত্রীদের সঙ্গে জনগণের একটা সম্পর্ক থাকে, আর অন্যান্য জনপ্রতিনিধিদের একটা সম্পর্ক থাকে, যেটি এই মুহূর্তে বন্ধ আছে। ফলে একটি বদ্ধ ঘরের মধ্যে থেকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় একজন মানুষ যেমন সারা দুনিয়ার খবর রাখেন না, সম্ভব নয় তার পক্ষে রাখা, তদ্রূপ এই সরকারের যারা কর্তা ব্যক্তি, উপদেষ্টা নামধারী, তারা সেই অন্ধের হাতি দেখার মতো করে বাংলাদেশের সমস্যাগুলো দেখছে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করছে। ফলে যা হবার তাই হয়ে যাচ্ছে। অন্যদিকে রাজনীতির যে অঙ্গন, সেই অঙ্গনে প্রচন্ড রকম শূন্যতা রয়েছে। আওয়ামী লীগ এবং তার সহযোগী যে সকল রাজনৈতিক দল রয়েছে, যারা এদেশের মোট জনগোষ্ঠীর 50%, তারা রাজনীতির ময়দানে নেই। অধিকান্ত তারা জনসংখ্যার 50% হলেও অর্থনীতির অন্তত 70% তারা গত 15 বছর ধরে নিয়ন্ত্রণ করছিল। এখন এই যে 70% অর্থনীতি, সেই অর্থনীতির যে চালিকা শক্তির মূল পার্সনগুলো বেশিরভাগই পলাতক। ফলে ধরুন একেবারে সরাসরি বন্ধ হয়ে গেছে বড় বড় শিল্প কলকারখানা থেকে শুরু করে এই যে আমাদের যে 70% ইকোনমি, তার অর্ধেকটি। বাকি অর্ধেকগুলো জামাত এবং বিএনপি বা সরকারের কোনো কোনো উপদেষ্টার বা তাদের আত্মীয় স্বজনের দয়া করুণায় চলছে। ফলে আপনি চিন্তা করুন যে 30% আর 30%, টোটাল ইকোনমি 60% ইকোনমি গত 17 মাস ধরে 100% ইকোনমির যে ব্যস্ততা বা ট্রানজাকশন সংক্রান্ত যে রেভিনিউ, সরকারের রাজস্ব এবং আমাদের এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থেকে শুরু করে অন্য যা কিছু আছে সবকিছু চালানোর চেষ্টা করছে, হচ্ছে না। কাস্টমসের আয় ভালো না, ইনকাম ট্যাক্সের আয় ভালো না, ভ্যাটের আয় ভালো না, নতুন কোনো বিনিয়োগ নেই, কোনো কর্মসংস্থান নেই, বরং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে, যারা প্রতি বছর মানে শ্রমবাজারে যুক্ত হয় নতুন কর্মশক্তি। গত 1 বছর ধরে প্রাইভেট এবং পাবলিক কয়টি নিয়োগ হয়েছে আমি বলতে পারবো না, তবে আপনি রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেই দেখবেন যে সবাই ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে একটা চাকরির জন্য, একটা কর্মের জন্য, একটা ব্যবসার জন্য, আর অধীর আগ্রহে আকাশের পানে তাকিয়ে আছে যে কখন একটি স্থিতিশীল সরকার আসবে, যে সরকার উপর ভিত্তি করে বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু। এবং এর সাথে পাল্লা দিয়ে বিদেশি যারা বিনিয়োগকারী, দেশি বিদেশি বিনিয়োগকারী, তারা উন্মুখ হয়ে বসে আছে। এই যে একটা অবস্থা, এরকম একটা অবস্থা যখন থাকে, তখন মানুষের লোভ এবং লালসা
চরম আকার ধারণ করে। যারা লোভী মানুষ, যারা ভীত মানুষ, তাদের ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা ধড়িবাজ, ধান্দাবাজ, তারা ধান্দা খুঁজতে থাকে। আর যারা খুব হিসেবি মানুষ, তারা তাদের সকল পুঁজি এবং সব বিনিয়োগ একত্র করে চুপচাপ বসে থাকে সময় পার করার জন্য। ফলে চারিদিকে যে স্থবিরতা দেখা দেয়, আমাদের দেশে সেই স্থবিরতা দেখা দিচ্ছে। এর মধ্যে নানা রকম প্রাকৃতিক ঘটনা ঘটে যাচ্ছে, কূটনৈতিক বিপর্যয় এবং প্রাকৃতিক বিপর্যয়। ধরুন, বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে গেছে এর মধ্যে। সেটা দীপু দাসের হত্যাকাণ্ড বলেন কিংবা ওসমান হাদির হত্যাকাণ্ড বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমান সাহেবের বাংলাদেশে প্রত্যাবর্তন ইত্যাদি ঘটনা সঙ্গে এই যে চলমান যে রাজনীতি এবং ইলেকশন, আপনি কোনোটার সঙ্গে কোনো ডট মিলাতে পারবেন না। গত 17 মাস ধরে রাজনীতি যেভাবে ফর্ম হচ্ছিল, নির্বাচনকে কেন্দ্র করে সেই রাজনীতি সব কিছু উলটপালট হয়ে গেছে। এতদিন ধরে নির্বাচনের একটা বৃহৎ শক্তি হিসেবে এনসিপি, জামাত, বিএনপিকে মনে করা হতো। এখন এই মুহূর্তে আসলে নির্বাচনের মাঠে 90% এফোর্ট, অ্যাবিলিটি এবং যাকে বলা হয় কন্ট্রোল, পুরোটাই এখন বিএনপির হাতে। তারেক রহমান সাহেবের দেশে আগমনের দিন থেকে শুরু করে একেবারে বেগম জিয়ার জানাজার ক্ষণ পর্যন্ত আপনি যদি সব কিছু দেখেন, আপনার কাছে মনে হবে যে বিএনপি ক্ষমতায় আছে। বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী। এখন তার আগমন উপলক্ষে সেনাবাহিনী, পুলিশ বাহিনীর তৎপরতা, তাকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা, বেগম জিয়ার মৃত্যুর পর তাকে যে রয়্যাল স্যালুট দেওয়া হলো, রাজকীয় সংবর্ধনা দেওয়া হলো শেষকৃত্য অনুষ্ঠানে, এটি তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে মারা যেতেন যেরকম হতো তার চেয়ে অনেক অনেক বেশি হয়েছে। এর ফলে কি হয়, মানে ওই যে 90% জায়গা তারা নিয়ন্ত্রণ করছে, এই মুহূর্তে বাকি যে 10% জায়গা, ওই জায়গাতে একটা ভঙ্গুর অবস্থা দেখা দিয়েছে। আপনি জামাত, এনসিপি, এবি পার্টি থেকে শুরু করে চরমোনাই, অন্যান্য যে সকল রাজনৈতিক দল গত 17 মাস ধরে দাপিয়ে বেড়াতো, অবস্থা দৃষ্টে মনে হতো যে তারা বাংলাদেশে মানে সরকার চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে এবং আগামী সময়গুলোতে কিন্তু তারাই দেশ পরিচালনা করবে। এমনকি তারা অনেকে বলে ফেলতেন যে তারা সরকার গঠন করবে, বিএনপি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল কিনা বা সংসদের দ্বিতীয় বৃহত্তম পার্টি হতে পারবে কিনা, এসব নিয়ে যারা সন্দেহ প্রকাশ করতেন তাদের মুখ রীতিমতো চুপসে গেছে। এবং এটি রাজনীতির জন্য খুব খারাপ একটা জিনিস। রাজনীতি সবসময় একটা অনিশ্চিত বিষয় থাকে এবং যেখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা, মানে জনগণ আপনার ব্যাপারে সিদ্ধান্ত দেবে, এটি যখন রাজনীতিতে যাকে বলা হয় একদম প্রাইম ফ্যাক্টর হয়, তখন ধরে নিতে হবে রাজনীতি সঠিক পথে আছে। কিন্তু আপনি এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করলেন যে জনগণ সেই পথে যেতে বাধ্য, তাদের কোনো অপশন নেই, বিকল্প নেই, তারা কোনো চিন্তা কিছু করতে পারছে না আলাদা। ইট মিনস আপনি আর একটা ফ্যাসিবাদ, আর একটা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা এবং আর একটা অনিশ্চিত গণতন্ত্রের অভিযাত্রা দিকে আপনি এগোবেন। ঠিক এখন বাংলাদেশে যে অবস্থা হয়ে গেছে, বিএনপির বাইরে অন্য কোনো চিন্তা করার কোনো অপশন নেই। আর এইরকম যখন একটি রাজনৈতিক দলের মধ্যে, সরকারের মধ্যে, অবস্থার মধ্যে একছত্র আধিপত্য বিরাজ করে, তখন কার্যত কোনো কিছুই তাদের নিয়ন্ত্রণে থাকে না। ধরুন বিএনপি 280টা সিট পেল, আমার তো অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বিএনপি 280 নয়, 290টা 95টা সিট যদি পেয়ে যায় তাও আশ্চর্য হওয়ার কিছু না। এমনকি 300 সিট পেয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে এখানে শুধুমাত্র বিএনপিকে ভোট দেওয়ার জন্য 5% ভোটারও ভোট কেন্দ্রে আসবে না। তাহলে দুটো রিস্ক থেকে যায়। একটা হলো সিল পিটিয়ে
70%, 80% ভোট আপনাকে কাউন্ট দেখাতে হবে, ফলাফল ঘোষণা করতে হবে, কারা করবে এই কাজ, কিভাবে করবে। এগুলো নিয়ে দেশে বিদেশে তর্ক বিতর্ক চলতে থাকবে। আর এই কাজ করতে গিয়ে নানা রকম সৃষ্টি তৈরি হবে, মারামারি, কাটাকাটি, হানাহানি। এমনকি শেষ মুহূর্তে যদি জামাতের নেতৃত্বে অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করে ফেলে, তাহলে রাজনীতির ময়দানে বিএনপি ছাড়া আর কেউ থাকবে না। তখন কি হবে? থার্ডলি, এই যে বেগম জিয়ার আগমন, মানে যাকে বলা হয় জানাজা উপলক্ষে, শেষকৃত্য উপলক্ষে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এলেন। বলা হচ্ছিল যে ভারতের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হয়ে গেছে। ভারতের গ্রিন সিগন্যাল পাওয়ার পরই তারেক জিয়া বাংলাদেশে এসেছেন। এখন এই যে ভারত বিরোধী যে একটা সেন্টিমেন্ট গত 15 মাস ধরে, 16 মাস 17 মাস ধরে যেভাবে চলছে এবং সামাজিক মাধ্যমে যেভাবে একটা ভাইব তোলা হচ্ছে, এটাকে যদি এই সামনের কিছুদিন আরো মারাত্মক আকারে প্রচার চালানো হয়, প্রোপাগান্ডা চালানো হয়, আমাদের দেশের আবেগপ্রবণ জনগণ হুট করে রাস্তায় নেমে আসবে। এবং আমাদের দেশে বললাম না যে ধরুন এই যে বেগম জিয়ার জানাজাতে এত লোক এলেন, হাদির জানাজাতে এত লোক এলেন, আমাদের দেশে অতীতে শাপলা চত্বরে বিশাল জনসমাবেশ, আমাদের এই দেশে গণজাগরণ মঞ্চ দিনের পর দিন, মাসের পর মাস যে শাহবাগকে একেবারে অবরুদ্ধ করে রেখেছে, এটা বাঙালির আবেগ।